হ্যাঁ, স্ক্রিন কি দেখা যায়? জি স্যার। আচ্ছা, তোমাদের তাহলে লাস্ট টপিক পর্যন্ত মেশ অ্যানালাইসিস শুরু করা হয়েছিল। ওকে, তো আজকে আমরা মেশের আর কিছু এক্সাম্পল দেখবো এবং তোমাদের সুপার মেশ কনসেপ্টটা দেখবো, যে এটা হলো একটা ইয়ার মতো, যেরকম তোমরা সুপার নোড দেখে আসছিলা নোড অ্যানালাইসিসে, সেরকম সুপার মেশ বলে একটা জিনিস আছে মেশ অ্যানালাইসিসে, সেটাও আমরা দেখবো। তোমাদের যে কোনো সার্কিটে আসলে কি তোমাদের নোড অথবা মেশ যে কোনো ওয়েতেই সলভ করা যায়, ঠিক আছে, বাট কোনো সার্কিট হয়তো মেশ অ্যানালাইসিস করলে ইজি হয়, নোড অ্যানালাইসিস করলে কঠিন হয়, বা উল্টা ভাইস ভার্সা, ঠিক আছে। তোমাদের মানে কিছু সার্কিট হয়তো এরকম হতে পারে যে একটা মেথডে বেশি ইজিয়ার অন্য মেথডের তুলনায়, তবে পরীক্ষার সময় যদি বলে দেয় তোমাদেরকে এই মেথডেই করতে হবে, একটা মেথডের নাম বলে দিল, তখন তোমাদেরকে সেই মেথডটাই ফলো করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এটা ছিল আমাদের লাস্ট ক্লাসের এক্সাম্পল। এখানে আমরা সবচেয়ে বেসিক একটা সার্কিট দেখলাম, দুই লুপ আছে এরকম, ঠিক আছে। তো আমরা এখন আরেকটা এক্সাম্পল দেখব, যেখানে তোমাদের ধরো ডিপেন্ডেন্ট সোর্স থাকতে পারে, ঠিক আছে। আগের এক্সাম্পলটায় কোনো ডিপেন্ডেন্ট সোর্স ছিল না, এখানে কোনো ডিপেন্ডেন্ট সোর্স ছিল না। তো এখন আমরা একটা এক্সাম্পল দেখব যেটাতে ধরো ডিপেন্ডেন্ট সোর্স আছে। নিয়ম একই রকম, তোমাদের খুব একটা চেঞ্জ হবে না। নরমালি তোমাদের যেভাবে মেশ ইকুয়েশন লিখতে হয় সেভাবেই আমরা লিখবো। আমরা যদি একটু দেখি সার্কিটটা, ধরো এরকম একটা সার্কিট দিয়ে তোমাদেরকে এক্সাম্পলটা আমি ডেমনস্ট্রেট করতে চাচ্ছি। এটা ধরো 20 ভোল্ট, আর এটা ধরো তোমাদের একটা ভোল্টেজ সোর্স এবং এটা ডিপেন্ড করে 4i নটের উপর, যেখানে তোমাদের i নট ডিফাইন্ড হলো এই রেজিস্টারের ভিতরের কারেন্ট i নট, আর রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো আমি লিখে দিচ্ছি। এটা ধরো 10, 12, এটা 4 এবং এটা 24। ওকে, সো এইরকম একটা সার্কিট দেওয়া আছে। হ্যাঁ, একটা জিনিস বলি, নোড অ্যানালাইসিসে আমাদের যেরকম যে কোনো একটা পয়েন্টকে আমাদের গ্রাউন্ড ধরতে হয়, মেশ অ্যানালাইসিসে আমাদের কোনো গ্রাউন্ড ধরা লাগে না, কারণ আমরা যখন লুপ ইকুয়েশন লিখি তখন কি আসলে আমাদের কারেন্ট গুলো দেয়, ঠিক আছে। তারপরে যখন আমরা নোড ভোল্টেজ বের করতে যাব, যখনই আমরা নোড ভোল্টেজ যে কোনো একটা পয়েন্টের ভোল্টেজ বের করতে যাব, তখন কোন একটা পয়েন্টের রেসপেক্টে বের করতে হয়। সো আপাতত কারেন্ট বের করতে গেলে আমাদেরকে কোনো রেফারেন্স পয়েন্ট ধরা লাগে না, বাট যদি এই সার্কিটে আমরা নোড অ্যানালাইসিস করতাম, হয়তো আমরা এখানে কোনো এক জায়গায় একটা গ্রাউন্ড ধরে নিতাম, ঠিক আছে, আমাদের ক্যালকুলেশন গুলো ইজিয়ার করার জন্য। আপাতত আমরা এখানে মেশ অ্যানালাইসিস দেখছি, সো এখানে আপাতত কোনো তোমাদের রেফারেন্স পয়েন্ট বা গ্রাউন্ড ধরা হবে না। এখন মেশ অ্যানালাইসিস করতে গেলে আমাকে দেখতে হবে ইন্ডিপেন্ডেন্ট লুপ আছে হলো 3টা, সো 3টে ইকুয়েশন হবে 3 ভ্যারিয়েবলের। আর যদি এক্সট্রা কোনো ভ্যারিয়েবল থাকে ডিপেন্ডেন্ট সোর্সের জন্য, সেগুলোকে আমরা বাদ দিয়ে দিব সিম্পলিফাই করে। সো আপাতত আমি ক্লকওয়াইজ কারেন্ট গুলো লিখতেছি। দেখো এটা হলো i1, এটাকে ধরলাম i2 এবং এটাকে ধরলাম আমরা i3, ঠিক আছে। সো 3টা লুপের জন্য 3টা কারেন্ট। এখন আমরা মেশ 1 2 3 3টা মেশের জন্য ইকুয়েশন গুলো লিখব। সো মেশ 1 এর জন্য যদি আমরা ইকুয়েশনটা লিখি, তাহলে আমাদের ইকুয়েশনটা কি হবে, আমরা ক্লকওয়াইজ ধরো এখান থেকে যাব, সবার আগে আমরা কি মাইনাসটা পাচ্ছি যখন ক্লকওয়াইজ যাচ্ছি, তো সবার আগে আসবে -20। ওকে, তারপরে তোমাদের এরপরে এখানে 10 টাইমস, সো রেজিস্ট্যান্স হলো 10 টাইমস, নেট কারেন্ট হবে তোমাদের কি i1 i2, i1 i2, আর তারপরে তোমাদের 12 ওহমের এদিকে আসলে প্লাস রেজিস্ট্যান্স v, মানে আর IR করব, সো i ইনটু নেট কারেন্ট হলো i1 i3, i1 i3 ইকুয়ালস টু 0। সো এরপরে যেটা করতে হবে, তোমাদের i1 গুলোকে একসাথে করতে হবে, i2 গুলোকে একসাথে করতে হবে, i3 গুলোকে একসাথে করতে হবে। একই জিনিস আমরা আরো ইজিয়ারলি মানে আরো এক লাইন কমায় ফেলতে পারি আমরা যদি চাইলে। ওকে, আমরা যেটা করতে পারি, এই কোশ্চেনটা আমরা লিখবো, কিন্তু এই যে i1 গুলো, i2 গুলো, i3 গুলোকে একসাথে করে ফেলবো যখন ইকুয়েশনটা লিখবো, ঠিক আছে। তোমরা যখন প্র্যাকটিস করবা, তোমরা জিনিসটা অটোমেটিক্যালি ধরে ফেলতে পারবা। যেটা করতে হয় সেটা হলো, আমরা যখন ইকুয়েশন গুলোকে লিখবো, একই ইকুয়েশন আমরা আবার রিরাইট করব, কিন্তু
আরো এক স্টেপ কমায় ফেলবো সিম্পলিফিকেশনে। ধরো এখানে যখন আমরা যাব সবার আগে ভোল্টেজ সোর্স পেলে কত -20 পাবো। তারপরে দেখো যেই লুপের জন্য আমরা ইকুয়েশন গুলো লিখছি তার কিন্তু সবগুলো সাইনই প্লাস হবে, ঠিক আছে? সবগুলো সাইন কিন্তু প্লাস হবে। সো তোমার ওর জন্য 10 টাইমস i1 হবে, আবার 12 টাইমস i1 হবে। সো অ্যাকচুয়ালি আমরা এটাকে কম্বাইন করে লিখতে পারি, কত হবে 22। 10 টাইমস i1 12 টাইমস i1 করলে 22 টাইমস i1 এভাবে লেখা যায় ডিরেক্ট। আর এই লুপের পার্ট না যেগুলো, ধরো i2, এখানে i2 এর কম্পোনেন্ট আসবে, এখানে i3 এর কম্পোনেন্ট আসবে, সেগুলো কিন্তু মাইনাস সাইন দিয়ে আসবে, কারণ আমরা যখন নেট কারেন্ট বের করব i1 মাইনাস i2 নিতে হয়। সো এই লুপের মধ্যে অন্য কারেন্ট যেগুলো আসবে, যেগুলো এই লুপের কারেন্ট না, সেগুলোর তখন কি মাইনাস সাইন দিয়ে আসে। সো এটা হবে আমার -10 i2, আর এটা হবে আমাদের -12 i3। সো অ্যাকচুয়ালি আগের স্টেপটাই আমরা এক স্টেপ কমায় ফেললাম, ঠিক আছে? i1 i2 i3 গুলোকে আগে আলাদা আলাদা করে 10 টাইমস i1 i2 লিখেছি, আর এখন আমরা সবগুলো i1 কে একসাথে করে লিখলাম -i2 i3 যেগুলো পার্ট আসার কথা সেগুলো লিখলাম। সো এটা হলো একটা ইজিয়ার ওয়ে তোমরা যদি তাড়াতাড়ি ইকুয়েশন লিখতে চাও। ওকে, চাইলে 20 টাকেও আমরা ওই সাইডে মানে নিয়ে নিতে পারতাম যাতে আমাদের আরো এক স্টেপ কমে যায়। আপাতত আমি পুরোটাই লিখতেছি। ওকে, সো তোমরা চাইলে ইকুয়েশন গুলো ঠিকমতো লিখতে হবে। চাইলে তোমরা একটা সিম্পলিফিকেশনের স্টেপ কমায় ফেলতে পারো, বাট ইকুয়েশন গুলো যাতে ঠিকমতো লেখো। এটা ছিল মেশ 1। এবার আসি মেশ 2 তে। সো মেশ 2 এর ইকুয়েশনটা কি হবে আমরা দেখি। এটা হলো আমার মেশ 2। সো সবার আগে ওর কারেন্ট সবগুলো নিয়ে নিব। সো ওর কারেন্ট গুলো সবগুলো পজিটিভই হবে, তাই না? সো 10 24 আর 4 কত হবে? এখানে হলো 34 38। সো তোমার এখানে i2 এর জায়গায় আসবে হলো 38 i2 এবং এটা প্লাস সাইন হবে, প্লাস 38 i2, কারণ এটা মেশ 2 তে আমরা আছি। আর এর সাথে যদি i1 বা i3 আসে সেগুলো নেগেটিভ সাইন হয়ে আসবে, যেমন 10 এর সাথে i1 আসবে। সো কি হবে? -10 i1 হবে এখানে, -10 i1 আসবে। সিমিলারলি 4 হলো i2 i3 এর একটা কম্পোনেন্ট আসবে, সো এখানে -4 i3 আসবে। এইটা ইকুয়ালস টু 0। সো আমাদের কি এক লাইনে ইকুয়েশন লেখা হয়ে গেল এবং আমরা সিম্পলিফিকেশন করে ফেললাম। ফাইনালি আমাদের মেশ 3 এর ইকুয়েশনটা যদি একটু দেখি আমরা। মেশ 3 ইকুয়েশনটা কি হলো আমাদের এখানে আমার একটা ডিপেন্ডেন্ট কারেন্ট আছে, তার মানে ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, এর জন্য একটা i0 ভ্যালু ইন্ট্রোডিউস হবে। তো সমস্যা নেই, সেটাকে আমরা বাদ দিব। আপাতত আমরা ইকুয়েশনটা লিখি। সো i3 এর কম্পোনেন্ট গুলো সব পজিটিভ হবে। সো 12 এবং 4 তাহলে কি হবে 16 i3। এখানে আসবে 16 i3, তার সাথে এটা হলো প্লাস, তার সাথে i1 এর হলো -12, সো এখানে আসবে -12 i1, আর তার সাথে i2 এর সাথে আসছে 4, সো -4 i2। সো আর এখানে একটা ভোল্টেজ সোর্স আছে। সো আমরা প্রথমে i3 নিলাম, i1 এর কম্পোনেন্ট গুলো নিলাম, i2 এর কম্পোনেন্ট গুলো নিলাম, বাকি থাকে হলো এটা। সো এটা যখন আমরা ক্লকওয়াইজ যাব 4 টাইমস i0 আসবে এখানে, প্লাস 4 টাইমস i0, এটা হলো ইকুয়ালস টু 0। এখন এখানে আমাকে ভ্যারিয়েবল গুলো রাখতে হবে, মেশ কারেন্ট i1 i2 i3। সো i0 গুলোকে বাদ দিতে হবে আমাদের। i0 টা আমরা এখানে কোথায় ডিফাইন করা আছে? এই i0 টাকে ডিফাইন করা আছে হলো এই জায়গাতে। সেটাকে আমরা কি লিখতে পারি? এই i0 কে ইন টার্মস অফ i1 2 3 তে আমরা কিভাবে লিখতে পারি? যেহেতু i0 টা নিচের দিকে, তো এবং তাহলে কি তোমার এই i0 টা হলো এই ব্রাঞ্চের নেট কারেন্ট। সো i0 কে আমরা লিখতে পারি কি i1 মাইনাস i2। এই জিনিসটা কি বুঝে গেছে নাকি বলো কেউ একজন? i0 কে আমরা লিখতে পারি i1 মাইনাস i2 দিয়ে। সো আমরা এই এক্সপ্রেশনটা ইউজ করে আমরা i0 কে বাদ দিয়ে দিব স্যার তোমাদের ইকুয়েশন থেকে। এটার জন্য আমরা কি এই ব্রাঞ্চটাকে ফোকাস করতেছি। এখানে আমাদের যে i0 টা ডিফাইন করা আছে, ওকে, i0 হলো আমাদের এই ব্রাঞ্চের নেট কারেন্ট। তো নেট কারেন্ট আমার এখানে নিচের দিকে, সো তার মানে কি i1 মাইনাস i2, এটা হলো আমার i0 এর ভ্যালু। বুঝা গেছে? সো আমরা এটা এখান থেকে এটাকে ইউজ করে বাদ দিয়ে দিব i0 কে। এটি কি বুঝা গেছে নাকি? কেউ একজন রেসপন্ড করে বলো। i0 টা শুধু i1 না, i0 আর i1 একই তো মনে হয় নাকি? এটা কি ঠিক? দেখো i0 হলো তোমার এই ব্রাঞ্চের কারেন্ট, আর i1 টা হলো লুপ কারেন্ট। সো তুমি কি বলতে পারবা? এখানে যদিও দেখে মনে হচ্ছে তাদের অ্যারোটা সেম, বাট i0 কিন্তু
এই ব্রাঞ্চের ভিতরে নেট যতটুকু কারেন্ট যাবে। এখন I1 টা কিন্তু এই ব্রাঞ্চের ভিতরে এভাবে যাচ্ছে। আর এই ব্রাঞ্চে কিন্তু আরেকটা কারেন্ট আছে I2। বুঝা গেছে? আমরা যদি এই 10 ওহমটাকে ফোকাস করি, 10 ওহমটাকে আমাদের এই বরাবর মেশ কারেন্ট I1 আছে আর এই বরাবর মেশ কারেন্ট I2 আছে। তাই তো? আর নেট কারেন্ট I হলো এই রেজাল্টেন্ট যে কারেন্টটা সেটা হলো I0। তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারি? আমাদের নেট নিচের দিকের কারেন্ট হলো I1 I2। সো তোমাদের I1 এবং I0 সমান না। ঠিক আছে? ওভাবে চিন্তা করলে হবে না। কারণ মেশ এগুলো হলো মেশ কারেন্ট। মানে ও পুরো লুপে এভাবে ফ্লো করতেছে। আর I0 টা হলো আমার এই ব্রাঞ্চের ভিতরে যে কারেন্টটা এই এতটুক পোরশনে। আর এই জায়গায় কিন্তু আবার আমি এটাকে I0 বলতে পারবো না। এখানে একটা ডিফারেন্ট কারেন্ট ফ্লো হবে। এই জায়গাটুকুর মধ্যে I0 ফ্লো হচ্ছে, এই জায়গাটুকুর মধ্যে একটা ডিফারেন্ট কারেন্ট ফ্লো হবে, এই জায়গাটুকুর মধ্যে একটা ডিফারেন্ট কারেন্ট ফ্লো হবে। সো এই প্রতিটা ব্রাঞ্চের মধ্যে আসলে কি নেট কারেন্টের ডিফারেন্ট আসবে। সবগুলো আসলে কি মেশ কারেন্টের একটা কম্বিনেশন হবে। এখানে যেমন মেশ কারেন্ট I1 I2 হচ্ছে, এখানে আবার হবে মেশ কারেন্ট I1 I3। সো বিভিন্ন ব্রাঞ্চে আসলে মেশ কারেন্টের ডিফারেন্ট কম্বিনেশন আসছে। ওকে? এই জিনিসগুলো হলো এই ব্রাঞ্চ সেগমেন্টের জন্য আর এগুলো হলো মেশ কারেন্ট। সো এগুলোকে মিলালে আসলে হবে না। ঠিক আছে? সো আমার মনে হয় এই আরো কয়েকটা এক্সাম্পল দেখলে তোমাদের জিনিসগুলো ক্লিয়ার হবে। আর এছাড়াও আমাদের বইতে আরো অনেক এক্সাম্পল আছে সেগুলো তোমরা প্র্যাকটিস করবা। তো এখানে আমাদের কাজ হলো কি আমরা I1 I2 I3 রাখবো, I0 কে রাখবো না। সো আমরা এগুলোকে রিপ্লেস করে দিব -12 I1 এখানে 4 টাইমস I0 হলো I1 I2। এটাকে সিম্পলিফাই করে লিখবা, লিখে দেখবা যে তোমাদের ইকুয়েশনটা আসবে হলো এরকম যে -8। ঠিক আছে? এখানে -12 আর +4 করলে -8 I1 তারপর আসবে -8 I2 +16 I3 = 0। সো তিনটে ইকুয়েশন তোমরা সলভ করবা। ওকে? I1 I2 I3 সলভ করে তোমরা I1 পাবা, I2 পাবা এবং I3 পাবা। ঠিক আছে? হ্যাঁ, কোশ্চেনে হয়তো তোমাকে I0 বের করতে বলতে পারে। ফাইন্ড I0 ইউজিং মেশ অ্যানালাইসিস। সো আমাদের তখন I0 কি হবে? I0 তখন আমাদের এই যে ফর্মুলা থেকে আমরা পেয়ে যাব। I0 হলো I1 I2। সো I1 এবং I2 ইউজ করব এখানে। I1 I2 ইউজ করে আমরা I0 এর ভ্যালুটা বের করতে পারি। বুঝা গেছে? সো এটা ছিল তোমাদের আরেকটা এক্সাম্পল। এখানে আসলে কি তোমাদের ডিপেন্ডেন্ট সোর্স থাকলেও কি না থাকলেও কি এখানে আসলে সবই মেথড সেম। এখানে আমরা যেভাবে মেশ কারেন্ট লিখেছি ইকুয়েশন, এখানে আমরা একইভাবে মেশ ইকুয়েশন গুলো লিখবো। খালি ডিপেন্ডেন্ট সোর্স থাকলে একটা এক্সট্রা ভ্যারিয়েবল আসতে পারে, সেগুলোকে আমরা আবার ইন টার্মস অফ মেশ কারেন্ট I1 I2 I3 তে লিখে ফেলবো। ওকে? আচ্ছা, এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখি যেখানে তোমাদের মেশ কারেন্ট আসলে অনেক ইজিলি সলভ করা যায়। আমাদের নোড অ্যানালাইসিস করার সময় কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করেছিলাম, আমাদের কিন্তু একটা নোড ভোল্টেজ বের করা ইজিয়ার হয়ে যায়। কখন ইজি হয়? মেশ নোড ভোল্টেজ যখন আমরা দেখি গ্রাউন্ডের সাথে থাকে, গ্রাউন্ডের সাথে যখন একটা ভোল্টেজ সোর্স থাকে, যেমন আমরা যে এই এক্সাম্পলটা যখন দেখেছিলাম, এই এক্সাম্পলে আমাদের গ্রাউন্ডের সাথে যদি কোনো ভোল্টেজ সোর্স থাকে তাহলে সেই নোডটার ভোল্টেজ আমরা ডিরেক্টলি বলে ফেলতে পারি যে আমাদের এখানে কি এই ই পয়েন্টের ভোল্টেজটা হলো 10 ভোল্ট, কারণ এই দুটো পয়েন্টের ডিফারেন্স সে 10 ভোল্ট রাখবে এবং এটা যদি গ্রাউন্ড মানে 0 তার মানে এটা অবশ্যই 10 ভোল্ট। সিমিলারলি এই ভোল্টেজ সোর্সটাও গ্রাউন্ডের সাথে আছে, সো আমার ডি নোডের ভোল্টেজটা হলো 5 ভোল্ট। সো যখনই আমার এরকম ভোল্টেজ সোর্স গ্রাউন্ডের সাথে থাকে তখন কি আমাদের নোড অ্যানালাইসিসের সময় নোড ভোল্টেজগুলো ডিরেক্টলি বের হয়ে যায়। সিমিলারলি মেশ অ্যানালাইসিস করার সময় আমাদের এরকম সিচুয়েশন আসতে পারে যেখানে আমরা ডিরেক্টলি মেশ কারেন্ট পেয়ে যাব। এটা কখন হবে? একটা এক্সাম্পল স্যার দেখাই। এরকম ডিপেন্ডেন্ট সোর্সের ক্ষেত্রেও কি এরকম বলা যায় স্যার? অবশ্যই বলা যায়। ডিপেন্ডেন্ট ঠিক আছে? সোর্সের একটা গ্রাউন্ড আর অপর প্রান্তে এরকম। হ্যাঁ, সাপোজ ধরো তোমার এখানে একটা গ্রাউন্ড আছে এই সার্কিটে। ঠিক আছে? আমি একটু আলাদা করে আঁকি। এই জায়গাটায় তোমার একটা গ্রাউন্ড আছে এবং এই ডিপেন্ডেন্ট সোর্সের ভ্যালুটা ধরো 4 টাইমস I0। সো এই নোডের ভোল্টেজটা কত হবে তখন? 4 টাইমস I0। 4 টাইমস ঠিক আছে? এটা ডিরেক্টলি বলা যায়। সো এটা ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট, মানে তখন সমস্যা যেটা হবে ইন্ডিপেন্ডেন্ট সোর্সে যেমন আমরা একটা ভ্যালু পেয়ে যাচ্ছি, ডিপেন্ডেন্ট সোর্সে আমরা আসলে ডিরেক্ট ভ্যালু পাই না, একটা ভ্যারিয়েবলের রেসপেক্টে আমরা একটা ভোল্টেজ পাই। মানে ওই নোডটার ভোল্টেজ আমরা লিখতে পারবো কিন্তু ডিরেক্টলি ভ্যালু দিয়ে লিখতে পারবো না, কারণ ডিপেন্ডেন্ট সোর্স তো ভ্যালু না, কারোর উপর ডিপেন্ড করে। আচ্ছা, এখন আমরা একটু এই এক্সাম্পলটা দেখি যে কখন আমাদের মেশ অ্যানালাইসিস করার সময় মেশ কারেন্ট গুলো ডিরেক্টলি বের হয়ে যাবে।
এখানে ধরো তোমাদের 10 ভোল্ট, এটা 4, এটা ধরো 6, ওকে। সো এরকম একটা ইকুয়েশন মানে সার্কিট দেওয়া আছে, এটা হলো 5 অ্যাম্পিয়ার। আর ধরো এখানে একটা গ্রাউন্ড দেওয়া আছে সাপোজ, যদিও দরকার নেই আমাদের। এখন মনে করো যে তোমাদেরকে বের করতে বলা হলো ফাইন্ড দ্য কারেন্ট আই ইন দিস সার্কিট ইউজিং মেশ অ্যানালাইসিস। মেশ অ্যানালাইসিস করে তোমাদেরকে এই কারেন্টটা বের করতে হবে। তো মেশ অ্যানালাইসিস করলে আমরা কি করব, সবার আগে মেশ কারেন্টগুলোকে লিখবো। একটা কারেন্ট হবে মেশ 1 এর মধ্যে I1, আর একটা কারেন্ট হবে মেশ কারেন্টের মধ্যে I2, সেকেন্ড লুপের মধ্যে I2। সো আমরা যদি I1 I2 বের করতে পারি, সেখান থেকে আমরা এই আইটাকে বের করে ফেলতে পারি মেশ অ্যানালাইসিস করার জন্য। তো এই সিচুয়েশনে আমাদের জন্য কাজ করতে ইজি হয়ে যাবে যদি আমাদের যে কোনো একটা মেশ লুপের মধ্যে কারেন্ট সোর্স একটা এন্ডে থাকে। বুঝা গেছে? একটা এন্ড বলতে মানে একদম সাইডে, যেটা কোনো লুপের সাথে শেয়ার্ড নেই। এই কারেন্ট সোর্সটা আমার এখানেও থাকতে পারতো 6 ওহমের জায়গায়, বাট তখন কিন্তু এটা এই লুপের সাথে শেয়ার্ড থাকতো, তখন আমরা ডিরেক্টলি সিম্পলিফাই করতে পারতাম না। বাট যদি এরকম হয় যে আমাদের একটা কারেন্ট সোর্স একটা লুপের এক সাইডে আছে যার সাথে কোনো অন্য কোনো লুপ শেয়ার্ড নাই, এরকম সিচুয়েশনে আমাদের কিন্তু মেশ কারেন্টটা ডিরেক্টলি আমরা বের করে ফেলতে পারি, তাই না? যে আমার I2টা এই পার্টটুকুর মধ্যে I2টা এভাবে ফ্লো করতেছে আর 5 অ্যাম্পিয়ারটা আমার এভাবে ফ্লো করতেছে। আমরা ডিরেক্টলি কি লিখতে পারি যে I2 সমান -5। কেন? কারণ ডিরেকশনটা উল্টা। সেম ডিরেকশন হলে I2 সমান 5 অ্যাম্পিয়ার হতো, কিন্তু এখন যেহেতু উল্টা ডিরেকশন, সো I2 সমান -5। তো এরকম সিচুয়েশনে আমরা যখনই আমাদের কারেন্ট সোর্স মেশ অ্যানালাইসিস করার সময় যদি আমাদের কারেন্ট সোর্স একটা সাইডে পড়ে যায় যার সাথে কোনো লুপ শেয়ার্ড নেই যে কারেন্ট সোর্সের সাথে, ঠিক আছে, তখনই আমার একটা ইজি সিম্পলিফাই হয়ে যাবে মেশ কারেন্টটা, ইজিলি আমরা এক লাইনে লিখে ফেলতে পারবো। সো নোড অ্যানালাইসিস সময় ভোল্টেজ সোর্স আর মেশ অ্যানালাইসিসের সময় কারেন্ট সোর্স আমাদের দেখতে হয়, একটু খেয়াল রাখতে হয় যে সিম্পলিফিকেশন হয় নাকি। সো এরকম সার্কিটে কি ইট বিকামস ইজিয়ার। আমরা খুব ইজিলি মেশ কারেন্ট বের করে ফেলতে পারি যদি আমাদের এরকম সিচুয়েশন অ্যারাইজ করে, ঠিক আছে। তো স্যার তখন এখানে আমাদের গ্রাউন্ডের সাথে তো আচ্ছা গ্রাউন্ডটার দরকার নেই, এটা এমনি দেওয়া আছে, বাট এটা একই আমাদের কথাই ছিল, তাই না? হ্যাঁ গ্রাউন্ড আসলে মেশ কারেন্ট যখন বের করব তখন আমাদের গ্রাউন্ড বা রেফারেন্স পয়েন্ট ম্যাটার করে না। সো এখানে আমরা I2 কে ডিরেক্টলি কি লিখতে পারি, -5 অ্যাম্পিয়ার, এক লাইনে লিখে ফেললাম। এটা তো বুঝে গেছে। সো এরকম সিচুয়েশন অ্যারাইজ করলে আমাদেরকে এক লাইনে ডিরেক্টলি আমরা মেশ কারেন্ট বের করে ফেলতে পারবো। এখন আমাদের I1 এর জন্য আমাদের কি মেশ 1 এ আমাদের ইকুয়েশনটা লিখতে হবে, এবং আমরা সেখানে মেশ 2 আসলে আমরা ওই ভ্যালুটা ইউজ করে ফেলবো। তো মেশ 1 এ আমরা ইকুয়েশনটা লিখি। আমাদের সবার আগে কি আসবে, -10, এখানে আসবে -10, আর তারপরে I যেহেতু এটা মেশ 1, তো I1 এর গুলো সব পজিটিভ আসবে, 4 আর 6, তার মানে +10 টাইমস I1 আসবে, আর মাইনাস যেহেতু 6 I2 এর সাথে শেয়ার্ড, সো -6 I2 ইকুয়ালস টু হবে 0। এটা হলো মেশ 1। সো এখানে আমরা চাইলে ভ্যালু বসাতে পারি, এটা হলো -10 +10 I1, আর এখানে তোমাদের মাইনাসে মাইনাসে কত, +5 6 এ 30 হবে, আর তোমাদের এখানে 10 I1 আসবে হলো তোমাদের 30, আর -10 করলে 20, ওই সাইডে গেলে -20। therefore I1 তোমাদের আসছে কত, -2 অ্যাম্পিয়ার। সো একটা আসছে -5 আর আরেকটা আসছে তোমাদের -2। এখন এখান থেকে যদি আমাদের কারেন্ট I1 আইটা বের করতে বলে, এই কারেন্ট I কি হবে, ও তো এই কারেন্টটা তো অন্য কোনো ব্র্যান্ড লুপের সাথে শেয়ার নাই, সো I1 এবং I হলো এখানে সেম, কারণ I1 টা আমার এই ডিরেকশনে ফ্লো করতেছে, আর I1 ও এই ডিরেকশনে ফ্লো করতেছে, এবং I ও এই একই ডিরেকশনে, এবং এই অন্য কোনো লুপের কারেন্ট এখানে আসতেছে। সো ডিরেক্টলি আমরা লিখতে পারি therefore আমাদের I হলো I1, যেটার ভ্যালু হলো -2 অ্যাম্পিয়ার, ঠিক আছে। সো মাঝে মধ্যে আমাদের তাহলে আমরা এখান থেকে কি দেখলাম যে যদি আমাদের এরকম হয় যে কারেন্ট সোর্স এক সাইডে পড়ে যায় যার সাথে কোনো লুপ শেয়ার নাই, তখন আমাদের জন্য কাজ করাটা অনেক ইজিয়ার হয়ে যায়। ওকে,
তো আরেকটা এক্সাম্পল, একটা সার্কিট তোমাদের আমি দিয়ে দিচ্ছি, এটা তোমরা বাসায় হয়তো প্র্যাকটিস করবা। ওকে, বাসায় করার জন্য তোমাদের একটা ইকুয়েশন, একটা সার্কিট দিয়ে দিচ্ছি। এটা হলো 8, এটা 4, 1। এটা ধরো 2, আর এখানে সাপোজ ধরো গ্রাউন্ড দেওয়া আছে সার্কিটে, আর এখানে তোমাদের একটা কারেন্ট সোর্স দিয়ে দিলাম। এখানে একটা কারেন্ট সোর্স দিয়ে দিলাম। ওকে, কারেন্ট সোর্সের ভ্যালুটা হলো, এটা একটা কারেন্ট সোর্স যেটা ডিপেন্ড করে অন্য কোনো একটা জায়গার কারেন্টের উপর, সেটা হলো 0.5 আই নট। আই নটটা তোমাদের ডিফাইন্ড আছে হলো এই জায়গাটায়, এই কারেন্টটা হলো আমার আই নট। ওকে, সো তোমাদের ধরো এই সার্কিটে বলা হলো যে ইউজ ফাইন্ড দ্য মেশ কারেন্ট, ইউজ মেশ অ্যানালাইসিস টু ফাইন্ড দ্য মেশ কারেন্ট। তো এখন এখানে আমাদের কয়টা কারেন্ট, কয়টা ইকুয়েশন হবে? ইকুয়েশন কয়টা হবে বলো? কোশ্চেনটা কি স্যার? তিনটা মানে আমার তিনটা দেখো লুপ তিনটা আছে। ওকে, আর তোমরা তিনটে নরমাল সিচুয়েশনে তিনটেই পাবো। Okay, এখানে তোমাদের এটা আসবে ধরো i1, কেউ হয়তো i1 i2 i3 তোমাদের মতো করে ধরতে পারো, ঠিক আছে? আমি যেভাবে ধরছি সেভাবে ধরতে হবে এমন কোনো কথা নাই, বাট আমি তোমাদেরকে জাস্ট লিখে দিলাম যেখানে i1 i2 i3 তিনটা সিচুয়েশনে, মানে নরমাল সার্কামস্টেন্সে আমাদের তিনটে ইকুয়েশন আসবে, এবং আমরা দেখি এখানে কোনো কারেন্ট সোর্স আসে নাকি এক সাইডে। এখানে একটা কারেন্ট সোর্স দেখা যাচ্ছে, সো এটা ডিপেন্ডেন্ট হোক ইন্ডিপেন্ডেন্ট হোক, এখানে আমরা i3 কে ডিরেক্টলি কি লিখতে পারবো? 0.5 আই নট লিখতে পারবো। কিন্তু আবার আই নট কিন্তু একটা নতুন ভ্যারিয়েবল, কারণ ডিপেন্ডেন্ট কোনো সোর্স আসলে সেটার জন্য নতুন একটা ভ্যারিয়েবল চলে আসে, তো সেটাকে বাদ দিতে হবে। আই নট কে তখন আমরা এখান থেকে নিয়ে আসবো, এটার কোন একটা রিলেশন লিখবো যে আই নট কে এগুলো দিয়ে i1 i2 i3 দিয়ে কিভাবে এক্সপ্রেস করা যায় সেটা দিয়ে। তাই আমি তোমাদেরকে আপাতত ইকুয়েশনটা লিখে দিই যেহেতু এটা আসলো। আচ্ছা, মেশ 1 এ যাই আমরা সবার আগে। মেশ 1 এ আমাদের ইকুয়েশনটা কি হবে? মেশ 1 এ আমাদের ইকুয়েশনটা কি? এটা হলো আমাদের মেশ 1। সো মেশ 1 এর মধ্যে আমাদের এটা মাথায় রাখতে হবে যে তোমাদের নরমালি যে সুপার নোড পাই আমরা, ওরকম সিচুয়েশন কিন্তু মেশ অ্যানালাইসিসে আসবে না, ঠিক আছে? মেশ অ্যানালাইসিসে যখন আমরা মেশ কারেন্ট নিয়ে কাজ করব তখন কিন্তু এরকম নোড নিয়ে কোনো কিছু আসবে না। যেমন আমরা দেখেছিলাম সুপার নোড আসতে পারতো যদি আমাদের দুইটা পয়েন্টের মধ্যে, যদিও এখানে নোড অ্যানালাইসিস করলে অনেক ইজি হয়ে যেত, বাট আপাতত যেহেতু আমরা মেশ দিয়ে শিখতেছি ইকুয়েশনটা, তো আমরা মেশ দিয়ে করব। এখানে ওই তোমরা কখনো মিক্স আপ করবে না, নোড অ্যানালাইসিস করার সময় সুপার নোড আসবে, ওই ভোল্টেজ গুলো সিম্পলিফাই হবে, কিন্তু মেশ অ্যানালাইসিস করার সময় আমরা শুধু মেশ কারেন্ট নিয়ে চিন্তা করব। এখন আমরা মেশ 1 এ যদি ইকুয়েশনটা লিখতে হয়, সো i1, যেহেতু আমরা মেশ 1, সো i1 এর গুলো সব পজিটিভ আসবে, সো 1 আর 4 হবে 5i1। তারপরে 4টা হলো i3 এর সাথে কমন, সো -4i3। i2 এর সাথে কোনো কিছু কমন নাই। আর এখানে ভোল্টেজ সোর্সটা হলো আমার, ভোল্টেজ সোর্সে কিন্তু আর আলাদা করে ধরার কিছু নাই, এখানে আমাদের কি ভোল্টেজ ড্রপ নিতে হয়। এখানে ভোল্টেজ ড্রপ কত? 10 ভোল্ট হবে, কারণ প্লাস সাইনটা আগে আসতেছে, সো +10 = 0। এটা হলো আমাদের ইকুয়েশন 1, বুঝা গেছে? এটাকে চাইলে একটু রিঅ্যারেঞ্জ করে লেখা যায়, তোমরা লিখতে পারো। সো এটা হলো আমরা ইকুয়েশন 1 লিখলাম। সো তোমাদের এই ভোল্ট মেইনলি আমরা কি ভোল্টেজ ড্রপ নিয়ে কাজ করি, সো ভোল্টেজ ড্রপ নিয়ে এখানে আমরা এটার ভোল্টেজ ড্রপ নিলাম, এটার ভোল্টেজ ড্রপ নিলাম। ভোল্টেজ সোর্সের জন্য ডিরেক্টলি 10 ভোল্ট ড্রপ হবে, এটা আমরা জানি। সো প্লাস আগে পাচ্ছি, সো +10 দিয়ে দিলাম। এটা হলো মেশ 1। এবার আসি আমরা মেশ 2 তে। মেশ 2 এর জন্য আমাদের ইকুয়েশনটা হবে, এখানে যখন আমরা আবার যাব, এখানে সবার আগে এভাবে মেশ 2 এর জন্য আমরা আগে মাইনাস সাইনটা আগে পাবো, সো আগে আসবে -10। তারপরে হলো 8 আর 2, মেশ i2 এর জন্য আসবে
প্লাস 8R2 10 I2, আর তার সাথে শেয়ার্ড আছে হলো I3 8, সেটা আসবে -8 I3 equals to 0. এটা হলো আমার মেশ কারেন্ট 2, ইকুয়েশন 2। ঠিক আছে, I1 এর সাথে কোনো রেজিস্ট্যান্স শেয়ার নেই। ফাইনালি আমরা মেশ 3 এর জন্য লিখতে পারি, মেশ 3 তে তো আমরা কারেন্ট ডিরেক্টলি লিখতে পারি, তাই না? যেহেতু এক এন্ডে লুপের এমন এক সাইডে একটা এক সাইডে হলো আমাদের কারেন্ট সোর্স, সো আমরা I3 কে লিখতে পারি 10 টাইমস, সরি 0.5, এটা হলো 0.5, এটা হলো 0.5 I0। এখন I0 টাকে বাদ দিতে হবে আমাদের। I0 এখানে কিভাবে ডিফাইন্ড আছে আমরা যদি এখান থেকে একটু দেখি, যে I0 হলো এই ব্রাঞ্চে নিচের দিকে, আর I1 টা হলো শুধু এইদিকে, সো এইটা কারোর সাথে শেয়ার্ড নেই। আর সো তখন আমরা লিখতে পারি কি, I0 হলো, বললো কেউ একজন বলছিল অ্যানসারটা, বলে ফেলো। -I1 -I1, ঠিক আছে। সো আমরা এখান থেকে এটাকে লিখতে পারি -0.5 I1। সো এখান থেকে আমরা টোটাল 3টে ইকুয়েশন পেলাম। সো তোমরা সাইমালটেনিয়াসলি সলভ করতে পারো, বা কেউ যদি সাবস্টিটিউট করতে চাও সেটাও করতে পারো। I3 এর জায়গায় 0.5 I1 বসালে কাজ বাড়বে আর কি। তোমরা চাইলে ডিরেক্টলি এটাকে ক্যালকুলেটরে সলভ করতে পারো। এখানে কোএফিশিয়েন্ট গুলো হবে 5, I2 এর জন্য 0, I3 এর জন্য -4, আর ওই সাইডে হলো -10 আসবে। এটার জন্য তোমার কোএফিশিয়েন্ট গুলো হবে I1 এর জন্য 0, I2 এর জন্য 10, -8, আর ওই সাইডে এটা যাবে 10। সিমিলারলি এখানে I1 এর জন্য কোএফিশিয়েন্ট হবে, ধরো এটাকে যদি এই সাইডে নিয়ে আসি 0.5 I1, I2 হলো 0, আর I3 হলো 1 ইকুয়ালস টু 0। তো এভাবে করে তোমরা চারটা কোএফিশিয়েন্ট ক্যালকুলেটরে করে ডিরেক্টলি I1, I2, I3 বের করে ফেলতে পারো। আর এরপর যদি তোমাকে অন্য কোনো কম্পোনেন্ট, মাঝে মধ্যে তোমাদেরকে পাওয়ার বের করতে বলতে পারে, যে ফাইন্ড দ্য পাওয়ার ডিসিপেটেড ইন দিস 1 ওহম রেজিস্টার, মাঝে মধ্যে আসে কোশ্চেনে। সো পাওয়ারের ফর্মুলা কি, যে কোনো রেজিস্ট্যান্স ডিসিতে, ডিসি সার্কিটে বা ডিসি সোর্স সহ সার্কিটগুলোতে আমাদের পাওয়ার বের করা খুবই ইজিয়ার। যে কোনো একটা রেজিস্ট্যান্সের জন্য আমরা পাওয়ার বের করি I2R দিয়ে, তাই না? I2 ওর রেজিস্ট্যান্স দিয়ে মাল্টিপ্লাই করি। সো ওর ভিতর দিয়ে যে কারেন্টটা যাবে I2, তার সাথে তার রেজিস্ট্যান্স 1 মাল্টিপ্লাইড হয়ে পাওয়ার বের করে ফেলবে। এখন এখানে আমার কিন্তু কারেন্টের ডিরেকশন ম্যাটার করে না। কেউ এই ডিরেকশনে কারেন্ট নিতে পারো, কেউ উল্টা ডিরেকশনে কারেন্ট নিতে পারো, কারণ I2 করলে তো আসলে মাইনাস সাইনটা অটোমেটিক্যালি বাদ হয়ে যাবে। সো এখানে আমার আসলে রেজিস্ট্যান্সের ভিতরে কারেন্টটা যে ডিরেকশনেই নাও না কেন, মেইন কথা হলো ওর ভিতরের কারেন্ট নিতে হবে। অন্য কোনো ব্রাঞ্চের কারেন্ট নিলে কিন্তু ওর পাওয়ার পাবা না। অবশ্যই তোমার 1 ওহমের অ্যাক্রসে যদি পাওয়ার বের করতে হয়, ওর ভিতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটাই লাগবে আমার, অন্য কোনো ব্রাঞ্চের কারেন্ট নিলে হবে না। সো রেজিস্ট্যান্সের জন্য আমরা I2R করি, আর যদি কোনো একটা সোর্সের জন্য আমাদের পাওয়ার বের করতে হয়, তাহলে তার ভোল্টেজ এবং তার ভিতর দিয়ে কতটুকু কারেন্ট বের হচ্ছে। ভোল্টেজ সোর্সের জন্য আমাদের প্লাস টার্মিনাল দিয়ে বের হলে পজিটিভ পাওয়ার, বা সরি নেগেটিভ পাওয়ার, মানে এটাকে আবার একটু আরেকবার তোমাদেরকে রিপিট করি, এটা তোমাদেরকে আগেও বলা হয়েছিল, যে কোন একটা ভোল্টেজ সোর্সে আমাদের পাওয়ারের ফর্মুলা কি হবে। সোর্সের জন্য পাওয়ারের ফর্মুলা হলো ভোল্টেজ ইনটু কারেন্ট। নিঃসন্দেহে একটা ভোল্টেজ এখানে দেওয়া থাকবে, আর একটা কারেন্টও তোমার এখানে ফ্লো করবে। এখন কারেন্টটা যদি আমার প্লাস টার্মিনাল দিয়ে বের হয়, তাহলে হলো কি, ও পাওয়ারটা জেনারেট করছে, তখন আমাকে একটা মাইনাস সাইন দিতে হবে ইন্টেনশনালি। আর যদি কারেন্টটা এন্টার করে, তার মানে সে আসলে পাওয়ারটাকে অ্যাবজর্ব করছে, তখন আমরা প্লাস সাইন দিয়ে বুঝাবো যে সে আসলে পাওয়ার জেনারেট করতেছে না, পাওয়ার অ্যাবজর্ব করছে। সিমিলারলি কারেন্ট সোর্সের জন্য একই রকম, যে কারেন্ট সোর্সে যদি এরকম হয় যে ওরতে একটা কারেন্টের ভ্যালু পাবো আমরা, এখানে একই রকম, কারেন্ট সোর্সের জন্য হলো ভোল্টেজ ইনটু কারেন্ট। সো ওর একটা কারেন্ট পাবো আমরা, এবং এই ডিরেকশনে যদি আমার প্লাস মাইনাস ভোল্টেজ হয়, ঠিক আছে, তাহলে কি ও পাওয়ার সাপ্লাই করতেছে। তো এই ভোল্টেজটা নিব আমরা, ধরো আমরা নোড অ্যানালাইসিস করে, ধরো এখানে কোন এক জায়গায় এটা ধরো V1 নোড আর এটা ধরো V2 নোড, সো আমরা তো এই ভোল্টেজ ডিফারেন্সটা পেয়ে যাব, তখন আমরা সেখান থেকে তার ভোল্টেজটা পাবো। ভোল্টেজ ইনটু কারেন্ট করে পাওয়ার পাওয়া যায়। সো যে কোনো ভাবে তোমাদের পাওয়ার বের করতে বলে তোমরা সেটা ইজিলি বের করতে পারবা আশা করি। স্যার এখানে ওইটার ক্ষেত্রে প্লাস দিব না মাইনাস দিব, ওই যে কারেন্ট সোর্সের ক্ষেত্রে? যদি এরকম হয় যে প্লাস সাইন, মানে এভাবে কারেন্ট বের হচ্ছে, কারেন্ট তো কারেন্টের ডিরেকশন অনুযায়ী থাকবে, কারেন্ট সোর্সের একটা ভ্যালু, আর ভোল্টেজটা যদি এরকম প্লাস মাইনাস হয়, তাহলে আর কি এটা পাওয়ার মানে নেগেটিভ সাইন দিতে হবে।
স্যার এখানে 10 ভোল্টের পাওয়ারের ক্ষেত্রে এটা প্লাস হবে নাকি মাইনাস হবে? কারণ আয়নের জন্য স্যার প্লাস দিয়ে আসতেছে, আবার আই2 এর আচ্ছা জন্য এটা মাইনাস কয়েকটা দিয়ে। এক্সাম্পল দেখলে আমার মনে হয় জিনিসগুলো ক্লিয়ার হবে, ঠিক আছে? আমরা যখন তোমাদের পাওয়ারের ক্যালকুলেশন গুলো করবা, ঠিক আছে? ভোল্টেজ সোর্স আমার এটা ঠিক আছে, ক্লিয়ার মনে আছে। এটা আমি তোমাদের একটু পরে ক্ল্যারিফাই করব আর কি, ঠিক আছে? এটা তোমাদের কয়েকটা একটা ধরো এই সার্কিটের জন্যই যদি পাওয়ার গুলো বের করে দেখি, তাহলে মনে হয় ইজিয়ার হবে জিনিসটা, ঠিক আছে? কারণ আমাদের পাওয়ার সাপ্লাইড এবং পাওয়ার অ্যাবজর্ব তো মিলতে হবে, তাই না? তো সেভাবে করে আমরা চাইলে একটু পাওয়ার অ্যানালাইসিস করে বের করে ফেলতে পারি। এখানে যেহেতু যদি একটু টাইম ওয়েস্ট করি আমরা এখানে, তাহলে হয়তো খুব ইজিলি আমরা জিনিসগুলো বের করে ফেলতে পারবো, যেখানে পাওয়ার জেনারেটেড এবং সাপ্লাইড কি কি হবে। এখানে আমরা যদি একটু লিখি, এটা যদিও এই ম্যাথের পার্ট না, বাট আমরা একটু দেখি। এখানে তোমাদের ওর কারেন্টটা I1 কি হচ্ছে, I1 কিন্তু -2, তার মানে অ্যাকচুয়ালি I1টা এই দিক দিয়ে যাচ্ছে না, ওটা উল্টা ডিরেকশনে যাচ্ছে। তখন কিন্তু কি বুঝাবে আমাকে, ও কিন্তু আসলে পাওয়ার সোর্স 1 দিলাম, ওকে? প্রথম সোর্সটার জন্য ভোল্টেজ হলো 10, কারেন্ট হলো আমার I1 হলো 2, বাট এই 2টা হলো কি এই ডিরেকশন, তাই না? মানে আমরা এই ডিরেকশনে নেগেটিভ কারেন্ট পাচ্ছি, তার মানে অবশ্যই কারেন্ট আসলে এই ডিরেকশনে যাচ্ছে, তার মানে সে তখন অ্যাবজর্ব করছে, তো আমাকে প্লাস সাইন দিতে হবে। করলে কত আসে? এখানে আসবে 20 প্লাস 20 ওয়াট। আচ্ছা, এরপরে তোমাদের পাওয়ার অফ সোর্স 2 বের করতে হবে, তাই তো? আচ্ছা, এখানে একটু ঝামেলা আছে, সেটা হলো আমাদের নোড ভোল্টেজ গুলা জানা খুবই জরুরি। এখানে নোড ভোল্টেজ না জানলে আমরা আসলে বের করতে পারবো না। সো এখানে আসলে নোড অ্যানালাইসিস করলে কাজটা ইজি হতো। তোমরা চাইলে এখানে পাওয়ার সোর্স 2 বের করতে পারো। পাওয়ার সোর্স 2টা বের করার জন্য আমাদের 5 অ্যাম্পিয়ার, ওর এই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্সটা লাগবে, এই নোডের ভোল্টেজটা লাগবে, তাহলে কিন্তু আমরা এই ভোল্টেজ ডিফারেন্সটা পাবো। আই স্কয়ার আর দিয়ে করা যায় না স্যার? কারেন্ট সোর্সের জন্য আমরা আই স্কয়ার আর করতে পারবো না, কারণ আমরা তো সোর্স গুলো রেজিস্ট্যান্স জানি না। সো আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হলো আমরা যেহেতু 6 ওহমের ভিতরে কারেন্ট ড্রপ আমরা বের করতে পারি চাইলে, ঠিক আছে? যদি আমাদের সোর্স 2টা বের করতে হয়, 6 ওহমের ভিতরে কতটুকু ভোল্টেজ ড্রপ হবে আমার, তাই তো? এটা হলো তোমার V সমান IR হবে। আমরা যদি 6 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা বের করতে চাই, তো তখন আমাদের হইলো IR করতে হবে, নেট কারেন্ট I1 মাইনাস I2 টাইমস 6 করতে হবে। 6 টাইমস I1 মাইনাস I2 করলে -5, আর এখানে মাইনাস মাইনাসে +2 করলে তোমাদের এখানে চলে আসতেছে হলো -3 -18 আসে। তো এখানে তোমাদের 18 ড্রপ হচ্ছে, তাই তো? এটা যদি হয় 10 ভোল্ট, এই নোডের ভোল্টেজটা হলো 10 ভোল্ট, এটাকে যদি রেফারেন্স পয়েন্ট ধরি, আর এই নোডের ভোল্টেজটা অবশ্যই তোমাদের তখন কি হবে, -18, এটা হলো -18 ভোল্ট। আচ্ছা, উল্টা বলতেছি এখানে, এটা -18 হবে না, কারণ এটা +18 হবে। জি স্যার। এটা +18 হবে, ওকে? কেন? কারণ তোমাদের 10 ভোল্ট থেকে 18 ভোল্টের দিকে কারেন্ট যাবে না, কারেন্ট যাবে 18 থেকে 10 এর দিকে। এবং আমরা কি জানি যে I1 টা যেহেতু নেগেটিভ, তার মানে অ্যাকচুয়ালি কারেন্টটা এই ডিরেকশনেই ফ্লো করছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে তোমাদের I1 টা কি 2 আসে, এখানে 4 আর এখানে 8, হ্যাঁ 2 আসতেছে, ওকে? সো তোমাদের এখানে যেহেতু আমরা -18 ড্রপ পাচ্ছি, তার মানে এখানে অ্যাকচুয়ালি 18 ভোল্ট তোমাদের এই জায়গার ভোল্টেজ। সিমিলারলি এইখানকার ভোল্টেজটা হবে হলো তোমার এখানে 6, আর I2 এর ভ্যালু হলো -5। সো ওর অ্যাক্রসে 3 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা কত হচ্ছে আমার? 3 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা হচ্ছে হলো IR করলে তোমাদের 5 3, ঠিক আছে? 15, এখানে 3 টাইমস -5 করলে তোমাদের এখানে -15 ভোল্ট চলে আসতেছে। সো এখানে আসলে কি 15 ভোল্ট ড্রপ হয়ে যাচ্ছে।
তার মানে তোমাদের I2 যেহেতু নেগেটিভ, তার মানে অবশ্যই তোমাদের কারেন্টটা এই ডিরেকশনে যাচ্ছে, সো এই ভোল্টেজটা হায়ার। সো জি, 18 এর সাথে 15 যোগ করলে তোমাদের এখানে 33 ভোল্ট আসবে, ঠিক আছে? কারণ ডিফারেন্সটা এখানে ভোল্টেজ ড্রপ হচ্ছে হলো 15, সো 33, কারণ 18 এর সাথে 15 যোগ করলেই 33 হবে এবং কারেন্টটা এই ডিরেকশনে যাচ্ছে। এখন আমরা ইজিলি বের করে ফেলতে পারি যে আমাদের পাওয়ার অ্যাবজর্বড গুলো কত হবে, ঠিক আছে? তো এই জায়গায় আমার যেহেতু কারেন্টটা এভাবে যাচ্ছে, তার মানে কি ভোল্টেজ ড্রপটা হলো আমার এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে 0, এখানে 33। সো তখন আমার সোর্স 2 এর জন্য পাওয়ারটা আসবে হলো, কারেন্ট হলো 5 আর ভোল্টেজ ড্রপটা হলো 33। তার সাথে একটা মাইনাস সাইন দিতে হবে, কেন? কারণ ও পাওয়ার সাপ্লাই করছে সার্কিটে, ঠিক আছে? সেখানে আসবে তোমাদের 15 165 ওয়াট। সো এখানে দেখবে যে সোর্স 1 20 ওয়াট অ্যাবজর্ব করতেছে, সোর্স 2 -165 ওয়াট দিচ্ছে। বাকি জিনিসগুলো তো আমরা I স্কয়ার আর করব, দেখবা কত মাইনাস আসে। দেওয়ার কারণটা একটু বলবেন স্যার? এটা তোমাদের তো আগেও পড়ানো হয়েছে, তাই না? যে পাওয়ারে তোমার মাইনাস সাইন দিয়ে আমরা বুঝাই সোর্স পাওয়ারটা সাপ্লাই জেনারেট করতেছে, জেনারেট বা সাপ্লাই করছে আর কি, সেটা বোঝানো হয়। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। স্যার এখানে যে 6 ওহমের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, এখানে আমরা I1 মাইনাস I2 ধরছি, কিন্তু এটা আসলে I2 মাইনাস I1 তো হতে পারতো। এটা আমরা বুঝবো কিভাবে? 6 ওহমের ভিতর দিয়ে, আচ্ছা 6 ওহমের ভিতর দিয়ে তোমাদের মেইনলি ভোল্টেজ ড্রপ চিন্তা করতে হবে, ঠিক আছে? তো আমরা এই ডিরেকশনে আমরা এই ডিরেকশনে কারেন্টটা নিচ্ছি, তাই না? আমরা রেজিস্ট্যান্স ইনটু কারেন্ট, কারেন্টের ডিরেকশনটা কিভাবে নিচ্ছি আমরা? কারেন্টের ডিরেকশনটা আমরা কিন্তু নেট কারেন্টটা এইভাবে ধরছি, এটা আমরা জানি না, আমরা বাই ডিফল্ট ধরলাম। তো এইভাবে কারেন্ট নিতে গেলে কি I1 মাইনাস I2 নিতে হবে, যেখানে আমরা I1 মাইনাস I2 করা হয়েছে, নাকি উল্টা করছি আমি মনে হয় এইদিকে। 6 ওহমে যখন করেছি আমি I2 মাইনাস I1 করেছি, ওকে? এখানে একটা জিনিস আমি উল্টা করেছি, এটা হলো I1 মাইনাস I2 করতে হবে। সো যদি I1 মাইনাস I2 করি তখন দেখবে এখানে প্লাস 18 ভোল্ট আসে। তো তার মানে এখানে তোমাদের এইভাবে প্লাস মাইনাস 18 ভোল্ট আসতেছে। আমরা যখন একটা রেজিস্টারের ভিতর দিয়ে, এটার রেজিস্ট্যান্স ধরো R, আর কারেন্টটা কিভাবে ধরবো আমরা? আমরা যদি ধরে নিই কারেন্টটা এই ডিরেকশনে যাচ্ছে এবং আমরা যদি ভোল্টেজ ড্রপটা লিখি যে ভোল্টেজ সমান এই কারেন্ট I ইনটু এই রেজিস্ট্যান্স R, তখন আমাদের মাথায় রাখতে হবে কারেন্টটা যেহেতু এই ডিরেকশনে যাচ্ছে, আমাদের ভোল্টেজ ড্রপটা হবে প্লাস মাইনাস এভাবে, ঠিক আছে? সো এই জিনিসটা কিন্তু এখানে অ্যাকচুয়ালি হচ্ছে। আমরা শুরুতে জানি না যে কারেন্টটার ভোল্টেজ ড্রপটা পজিটিভ নাকি নেগেটিভ, ওকে? শুরুতে আমরা জানি না। সো আমরা 6 রেজিস্ট্যান্স ইনটু কারেন্টটাকে এই ডিরেকশনে ডিফাইন করলাম। সো I1 মাইনাস I2 নিতে হবে, এখানে I1 নিলাম মাইনাস I2, মাইনাসে মাইনাসে কত হবে? প্লাস করে এখানে 3 আসবে, 6 3 যা 18, 18 ভোল্ট আমার ড্রপ হচ্ছে এই প্লাস মাইনাস ডিরেকশনে, বুঝা গেছে? এখন কেউ যদি উল্টা করে করতে চাও, কেউ ধরো জানো না এটা, তুমি উল্টা করে ইকুয়েশনটা লিখতে চাও, তো তুমি তখন কি করবা? তুমি তখন উল্টা করে তখন তোমার এই প্লাস সাইন মাইনাস সাইন এভাবে দিবা না। তোমরা ধরো কেউ একজন কারেন্টটাকে এইভাবে নিতে চাচ্ছ, তখন কি 6 এখানে লিখি 6 ইনটু এইভাবে কারেন্টটা নিতে হবে, I2 মাইনাস I1 করতে হবে। সো এটা হবে তখন I2 মাইনাস মাইনাস প্লাস I1 নিতে হবে, তখন তোমাদের কি আসবে? এখানে মাইনাস 18 আসবে। সো তখন তোমাদের অ্যাকচুয়ালি এই প্লাস মাইনাস ভোল্টেজ ড্রপটা হচ্ছে মাইনাস 18, বুঝা গেছে? একই জিনিস হলো না, আমি আগে যখন প্লাস মাইনাস দিয়ে 18 লিখলাম আর এখন উল্টা করে প্লাস মাইনাস দিয়ে মাইনাস 18 দিলাম, জিনিসটা তো একই হচ্ছে নাকি? সো তোমাদের এখানে একই ডায়াগ্রামের উপর আসলে এত কিছু লিখলে তোমরা নিজেরাই পরে কনফিউজড হয়ে যাবা, ওকে? আপাতত নিয়ম হলো তোমাদের ভোল্টেজ ড্রপ যখন আমরা বের করি তখন আমাদের রেজিস্ট্যান্সের যেভাবে কারেন্টটা নেই সেভাবে প্লাস মাইনাস ডিফাইন করা হয়, এরপর এটা পজিটিভ ভ্যালু আসতে পারে, নেগেটিভ ভ্যালু আসতে পারে, তাই না? তো এটা দেখে আমাদের বুঝতে হবে। আপাতত আমি যেহেতু এখানে জানি না কোন ডিরেকশনে, আমি এই ডিরেকশনেই নেট কারেন্ট ধরে বের করেছি এবং আমার ভোল্টেজটা প্লাস মাইনাস এভাবেই কত আসছে? 18 আসছে।
সো এর জন্য এটা 18 ভোল্ট এবং এটা 0। ঠিক আছে, সো এভাবে করে করে আমরা আসলে সবগুলো পয়েন্টের বের করে ফেলতে পারি। তো এখানে তোমাদের পাওয়ার সোর্স 120 আসছে, পাওয়ার সোর্স 2 -165, বাকিগুলো যোগ করে দেখবা যে মিলবে। তোমাদের 165 ওয়াটই কিন্তু ও জেনারেট করতেছে, ওই 165 ওয়াটই কিন্তু অ্যাবজর্ব করবে। এই তিনটার আই স্কয়ার আর করে দেখবা 145 আসবে, আর এখানে 20 আছে। সো 145 এখানে তিনটা রেজিস্টারে অ্যাবজর্ব হবে, আর 20 এখানে অ্যাবজর্ব হচ্ছে, ও অ্যাবজর্ব করতেছে। সো 165 ওয়াট পাওয়ার অ্যাবজর্ব হচ্ছে। যাই হোক, পাওয়ারের পার্টটুকু তোমাদের অলরেডি আগে দেখানো আছে, এবং যে কোনো সার্কিটে তোমাদের পাওয়ার বের করতে বলতে পারে, রেজিস্টারের অ্যাক্রসে বলতে পারে, সোর্সের জন্য বলতে পারে, তোমাদেরকে ঠিক ওয়েতে বের করতে হবে। সাইনগুলো এখানে খুবই ইম্পর্টেন্ট ডিসি অ্যানালাইসিসে। আমরা একটু সুপার মেশে যাই। ওকে, আমাদের আজকে একটু সুপার মেশ দেখানোর কথা ছিল। সুপার মেশটার জন্য আমরা রিনেম করতে চাচ্ছি। ধরো মেশের একটা এক্সাম্পল দেখবো আমরা। ওকে, তো একটা সার্কিট দিয়ে আমি ডেমনস্ট্রেট করি। একটু ফাস্ট যেতে হবে কারণ আমাদের এখানে আরো কিছু এক্সাম্পল, আজকে এটা শেষ করব। ওকে, সো এটা হলো তোমাদের 10 ভোল্ট, এটা হলো 6, এটা 6 অ্যাম্পিয়ার, 10 ওহম, এখানে 4, আর এদিকে তোমার ধরো এরকম একটা সার্কিট দেওয়া আছে, এবং তোমাদেরকে বলা হচ্ছে হলো এখানে সুপার মেশ কিভাবে বুঝবা। দেখো, যখন তোমাদের এরকম একটা সার্কিট সলভ করতে যাবা, তোমাদের ধরো ফাইন্ড দ্য মেশ কারেন্ট। চেষ্টা করতেছি। হ্যাঁ বল। আচ্ছা, মাঝখানে রেজিস্ট্যান্স ধরো এটা 2। ওকে, সো মেশ অ্যানালিসিস করতে বলা হলো। একটা কারেন্ট হলো আমার I1, আর একটা কারেন্ট হবে আমার I2। সো এখানে তোমাদের দেখবা যে যখনই দুইটা লুপের মধ্যে শেয়ার্ড কারেন্ট সোর্স আসবে, তখনই কিন্তু আমরা চাইলে নরমালি মেশ 1 এর জন্য একটা ইকুয়েশন, মেশ 2 এর জন্য আরেকটা ইকুয়েশন লিখতে পারবো না। কারণ এখানে যখন আমরা ইকুয়েশন লিখতে যাব, আমরা এটার ভোল্টেজ ড্রপ জানি, এটার ভোল্টেজ ড্রপ লিখবো আমরা V = IR করে, এটার ভোল্টেজ ড্রপ আমরা লিখবো V = IR করে, বাট এটার ভোল্টেজ ড্রপ আমরা লিখতে পারবো না। কেন? কারণ ভোল্টেজ ড্রপ সমান কি, V সমান আইদার রেজিস্ট্যান্সের জন্য IR করতে হয়, অথবা সোর্সের জন্য ডিরেক্টলি ভোল্টেজ ড্রপটা নিতে হয়। এখন এটা তো কারেন্ট সোর্স, ওর ভোল্টেজ ড্রপ তো আমরা জানি না। তো এই জন্য আমরা এরকম সিচুয়েশনে যখনই দেখবো যে দুইটা লুপের মধ্যে শেয়ার্ড কোনো কারেন্ট সোর্স আসবে, তখনই কিন্তু আমার এটা সুপার মেশ কনসেপ্ট হয়ে যাবে। ওকে, মানে এটাকে তখন একটা সুপার মেশ বলা হবে। যে তখন আমাকে কি করতে হবে, ওভারঅল মেশ 1 2 কম্বাইন করে ইকুয়েশন লিখতে হবে। তখন আমাকে এই মেশ 1 2 কম্বাইন করে তখন আমাকে ইকুয়েশনটা লিখতে হবে। আর আরেকটা ইকুয়েশন আমি পাবো হলো যেখান থেকে, যে এটা তো নেট কারেন্টটা হলো 6 অ্যাম্পিয়ার, সো সেটাকে আমরা নেট কারেন্ট 6 অ্যাম্পিয়ার দিয়ে একটা আরেকটা ইকুয়েশন লিখবো। সো সুপার মেশ যখন আসবে, তখন আমাদের ফার্স্ট ইকুয়েশনটা হবে হলো সুপার মেশ 1 2 ধরে। সুপার মেশ 1 2 এটা ধরে লিখবো। তাহলে আমাদের পুরো দুইটা লুপকে একসাথে কম্বাইন করে লিখতে হবে ইকুয়েশনটা। সো প্রথমে এখানে আসবে হলো -10, তারপর এখানে আসবে 6I1 প্লাস 6I1, তারপর এখানে আসবে 10 এবং 14, 10 4 মানে 14I2, এবং এরা কারোর সাথে শেয়ার না। সেখানে আসলে কোনো I2 এর কম্পোনেন্ট আসবে না, এখানেও তোমার কোনো I1 এর কম্পোনেন্ট আসবে না। 14I2 = 0, শেষ, আর কোনো এলিমেন্ট নাই। সো এখান থেকে যখন আমরা পুরোভাবে এভাবে ঘুরবো, পুরো দুইটা লুপ কম্বাইন করে, এখানে -10, এখানে 6I1, 10I2, 4I2 = 0। এটা হলো আমার ইকুয়েশন 1, একটা ইকুয়েশন। সেকেন্ড ইকুয়েশন আমরা পাবো হলো এই, হ্যাঁ বলো। কারেন্ট সোর্সটা যে দুইটা লুপে শেয়ার থাকবে, সেই দুইটা লুপকে মেশ করা লাগবে, সুপার মেশ ধরতে হবে। ঠিক আছে, সেটাকে সুপার মেশ ধরে লিখতে হবে। তো জি স্যার, ঠিক আছে। হ্যাঁ, এরপর সেকেন্ড ইকুয়েশন আমরা পাবো হলো এই কারেন্ট সোর্স থেকে। কারেন্ট সোর্সটা আমার এইভাবে 6 অ্যাম্পিয়ার, তার মানে কি I2 - I1 হলো 6 অ্যাম্পিয়ার। সেকেন্ড ইকুয়েশনটা হলো আমার I2
মাইনাস I1 হবে 6 অ্যাম্পিয়ার। এটা হলো আমার সেকেন্ড ইকুয়েশন। দুইটা ভ্যারিয়েবল, দুইটা ইকুয়েশন সলভ করে তোমরা ইজিলি I1 I2 পেয়ে যাবা। আই হোপ জিনিসগুলো তোমরা বুঝতে পারছো। আরেকটা এক্সাম্পল আমরা দেখি। আমাদের শুরুতে আমরা কি দেখেছিলাম যে মাল্টিপল থাকতে পারে, সুপার মেশ থাকতে পারে, ঠিক আছে? মাল্টিপল সুপার মেশ থাকলে তখন কি এই সার্কিটটা আমরা এখন সলভ করব, যে 2 নাম্বার যেটা দেখানো আছে। এই সার্কিটটা আমরা একটু দেখি এখানে, যে এটাতে একটা সুপার মেশ ছিল। মাল্টিপল সুপার মেশ থাকলে তখন আমরা কিভাবে সলভ করতে পারি? একইভাবে যেরকম মাল্টিপল সুপার নোড হয় সেরকম মাল্টিপল সুপার মেশও থাকতে পারে, ঠিক আছে? তো সেটাকে আমরা কিভাবে সলভ করব আমরা একটু দেখি। ধরো আচ্ছা, এখানে একটু বাজে হয়ে যাচ্ছে, আমি তোমাদের এই সার্কিটটাই নিয়ে আসতেছি আমি এখানে আবার। ওকে, আমরা এই সার্কিটটাই সলভ করব। আচ্ছা, তো এখন এখানে আমাদের ধরো এই সার্কিটটা দেওয়া আছে এখানে। তো এখানে আমাদের প্রথমে বুঝতে হবে যে সুপার মেশ আছে নাকি। সো আমরা দেখব এখানে কারেন্ট সোর্স, এখানে একটা কারেন্ট সোর্স শেয়ার্ড হচ্ছে। সো এই দুইটা মিলে আমার একটা সুপার মেশ হবে, এই দুইটা মিলে। সিমিলারলি এই দুইটা লুপের মধ্যে আবার কারেন্ট সোর্স শেয়ার্ড হচ্ছে। সো এই দুইটা মিলে তখন আমার আরেকটা সুপার মেশ হবে। সো পাশাপাশি যেহেতু তিনটা সুপার মেশ, মানে দুইটা সুপার মেশ একসাথে, সো এই পুরো ওভারঅলটাকে একটা কম্বাইন্ড সুপার মেশ ধরতে হবে তখন। তো এটাকে I1 I2 I3 ধরলাম, এটাকে I4 ধরলাম। যদিও প্রথমে আমার মনে হচ্ছে যে চারটা ভ্যারিয়েবল I1 I2 I3 I4, আর আস্তে আস্তে আমরা ইকুয়েশনগুলো লিখলে দেখবা কাজগুলো ইজি হয়ে যাবে। সো টোটাল চারটা কারেন্টের জন্য আমার কি করতে হবে, এবং কোনোটার সাথেই কিন্তু আমার কারেন্ট সোর্স যে কোনো এন্ডে নাই। থাকলে সুবিধা হতো, আমার একটা কারেন্ট কমে যেত, বাট যেহেতু এখন নাই, সো তার মানে আমাদের এখন একটু কষ্ট করে চারটা ইকুয়েশন লিখতে হবে, তারপর চারটা ভ্যারিয়েবলের জন্য সলভ করতে হবে, করে আমরা মেশ কারেন্টগুলো বের করব। সো প্রথমত আমরা যদি দেখি যে যেহেতু পাশাপাশি, ফার্স্ট ইকুয়েশন আমরা পাবো হলো ওভারঅল পুরো এই সুপার মেশটা নিব যে হাইলাইট করা আছে একসাথে। এখান থেকে একটা ইকুয়েশন পাবো। 2 নাম্বার ইকুয়েশন পাবো এই 5 অ্যাম্পিয়ার, যে তোমার নেট কারেন্ট নিব 5 অ্যাম্পিয়ার। 3 নাম্বার ইকুয়েশন পাবো আমরা এখান থেকে, এই নেট কারেন্ট নিব 3I0। আর 4 নাম্বার ইকুয়েশন আমরা পাবো এখান থেকে। সো চারটা ইকুয়েশন নিতে আসবে আমার, তাই না? চারটা ভ্যারিয়েবল যেহেতু। সো আমরা প্রথমে সুপার মেশ 1 2 3 তে লিখি ইকুয়েশনগুলো। প্রথমে নিতে হবে সুপার মেশ 1 2 3, তিনটা একসাথে লিখতে হবে। সো প্রথমে আমরা এই 2 অ্যাম্পিয়ার থেকে শুরু, 2 ওহম থেকে শুরু করলাম। সো এটা হবে কি 2I1, এটা হবে 2 টাইমস I1, তারপরে এখানে এসে 4I2 4I3 প্লাস এটা হবে 4I3, ভেঙে লিখতেছি আমি একবারে। এখানে 8I3 মাইনাস I4, তাই না? তো এখানে আসবে 8I3 মাইনাস 8I4, আর এখানে কিছু নাই, এখানে এসে 6I2 হবে প্লাস 6I2 equals to 0. সো চার ভ্যারিয়েবল ইকুয়েশন চলে আসলো আমাদের, বাট সমস্যা নেই। এখানে হলো 2 টাইমস I1, তারপর আসবে 6 টাইমস I2, তারপর আসবে 12I3, সিম্পলিফাই করতেছি, ওকে। আর এখানে আসবে মাইনাস 8I4 equals to 0. এটা হলো আমার ইকুয়েশন 1, যেটা আমরা সুপার মেশ 1 2 3 ধরে লিখলাম। সেকেন্ড ইকুয়েশনটা আসবে এখান থেকে, নেট কারেন্ট হলো এই ডিরেকশনে, সো এটা হলো I2 মাইনাস I1। সো সেকেন্ড ইকুয়েশনটা হলো I2 মাইনাস I1 হলো আমার 5। থার্ড ইকুয়েশনটা কিভাবে লিখবো আমরা? এখান থেকে 3I0 হলো নিচের দিকে, সো এটা হলো I2 মাইনাস I3। সো থার্ড ইকুয়েশন হলো I2 মাইনাস I3 হবে আমার 3 টাইমস I0, বাট আমরা চাই না I0 কে রাখতে, কারণ এটা ডিপেন্ডেন্ট সোর্সের একটা নতুন ভ্যারিয়েবল। সো I0 টা এখানে কোথায় ডিফাইন করা আছে? এই জায়গাতে। I0 কে কি লিখতে পারি আমরা ইন টার্মস অফ মেশ কারেন্ট দিয়ে, যে I4 টা এইদিকে, হ্যাঁ। সো এখানে আমরা এটাকে লিখতে পারি যে I0 হলো অ্যাকচুয়ালি আমার মাইনাস I4, যেটা আমার এখান থেকে আসছে। সো
এটাকে রিপ্লেস করে দিব আমরা i2 minus i3 equals to 3 times i0 হলো কত minus i4, এটাকে আরেক স্টেপ লিখলে i2 minus i3 plus 3 times i4 equals to 0. এটা ছিল আমাদের থার্ড ইকুয়েশন। আর ফোর্থ যেটা, ফোর্থটা তো খুব ইজিলি লেখা যায়। ফোর্থ হলে আমরা মেশ 4 এ যাব। ফোর্থ ইকুয়েশনটা আমরা মেশ 4 থেকে লিখব। মেশ 4 আমাদের এখানে হলো 8i4, 8 আর 2 মানে 10 আছে, 10 এখানে 10 টাইমস i4, আর এই 8টা আবার i3 এর সাথে শেয়ারড, সেখানে একটা -8 i3 আসবে, আর এখানে +10 পাবো, সো +10 ইকুয়ালস টু 0। এটা হলো আমার ইকুয়েশন 4। সো সবগুলোকে তোমরা রিঅ্যারেঞ্জ করবা, রিঅ্যারেঞ্জ করে i1 i2 i3 i4 বের করবা। সো আই হোপ তোমাদের মেশ কারেন্টটা তোমরা খুব ইজিলি সলভ করতে পারবা। ওকে, এখন মাঝে মধ্যে কিছু কঠিন সার্কিট আসতে পারে, যেগুলো আমরা আরো দুটো এক্সাম্পল দেখানো বাকি, এগুলো আমরা আগামী দিন দেখবো। ঠিক আছে, আজকের জন্য আপাতত অনেক কিছু দেখছি। মেশ কারেন্ট তোমাদের হয়তো আর একটা কি দুইটা এক্সাম্পল দেখাবো আমি, দেখানোর পর তোমাদের নেক্সট টপিকে চলে যাব, যেটা হলো তোমাদের আরো সার্কিট সলভিং টেকনিক আমাদের আছে। ঠিক আছে, আমরা তো মাত্র দুইটা শিখলাম, একটা হলো কি নোড অ্যানালাইসিস আর একটা হলো মেশ অ্যানালাইসিস। এরপরে তোমাদের যে সার্কিট সলভিং টেকনিকগুলো শেখানো হবে আরো দুইটা আছে, একটা হলো তোমাদের সুপারপজিশন। সুপারপজিশনটা আমরা দেখব আগামী দিন থেকে শুরু করা হবে। সুপারপজিশনটা এটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, কারণ এটা তোমাদের ডিসি সার্কিটে ইম্পর্টেন্ট, বাট এটার আরো বেশি ইম্পর্টেন্ট, মানে ইম্পর্টেন্সটা আরো বেশি আসে হলো তোমার এসি সার্কিট সলভ করার জন্য, যেখানে আমাদের মাল্টিপল ফ্রিকোয়েন্সি থাকে সোর্স। এখানে ডিসির তো কোনো ফ্রিকোয়েন্সি নাই, তাই না? মানে ডিসির জন্য ফ্রিকোয়েন্সিটা হলো 0, বাট এসি সোর্সে গেলে তখন আমাদের ফ্রিকোয়েন্সির ব্যাপার স্যাপার আসবে, তখন আমাদের মাল্টিপল ফ্রিকোয়েন্সি থাকতে পারে, তখন সুপারপজিশন ছাড়া অন্য কোনো ওয়েতে আমরা সলভ করতে পারি না। তো সুপারপজিশনটা আমি তোমাদেরকে একটু ডিটেইলে আলাপ করব। আর এরপর লাস্ট জিনিসটা হলো তোমাদের সোর্স ট্রান্সফরমেশন, এটাও তোমার আস্তে আস্তে আসবে আর কি জিনিসগুলো। আপাতত আমি আজকের জন্য এখানেই তোমাদের ক্লাসটা শেষ করতে চাচ্ছি। ওকে, কারো কি কোনো কোশ্চেন আছে? স্যার সুপার মেশে কি ওই দাগ দিতে হবে স্যার? এইটা তোমাদের সুবিধার জন্য আমি দেখাইছি। আমি যদি না দাগটা না দিয়ে তোমাদের একে লিখে ফেলতাম, তাহলে তোমরা বুঝতা না আসলে ইকুয়েশনটা কিভাবে আসলো। দিলে ভালো, ঠিক আছে, দিলে তোমাদের জন্যই সুবিধা। তোমরা যখন এরকম 4টা ইকুয়েশন লিখতে যাচ্ছ, তোমাদের জন্য কাজ করতে ইজি হবে। ঠিক আছে, সো এই জন্য আর কি বললাম যে সলভ কি দিয়ে দিবেন? এটা আমি তোমাদেরকে ডিসকাস করব। ওকে, আগামী দিন হয়তো আমি তোমাদের সাথে ডিসকাস করব। তো সলভ ওভাবে দেওয়া হবে না, বা তোমাদের ক্লাসে ডিসকাস করা হবে। ঠিক আছে, আপাতত তাইলে আমি তোমাদের এখানেই ক্লাসটা শেষ করছি। ওকে, আগামী দিন আমি তোমাদেরকে সিটি এটা ডিসকাস করে ফেলব। ওকে, খোদা হাফেজ তাইলে সবাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।